নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে এক্সাইড ইন্ডাস্ট্রি রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, এক্সাইড ইন্ডাস্ট্রি কী করে আপনারা সবাই জানেন। কোম্পানি হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারার, অর্থাৎ তারা ব্যাটারি বানায় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু সেই ব্যাটারি সাপ্লাই করে। মানে ধরুন, তারা মেজর যে ক্লায়েন্ট সেটা হচ্ছে অটোমোবাইল কোম্পানি, মানে অটোমোবাইল কোম্পানির জন্য তারা ব্যাটারি বানায়। এছাড়াও তারা বিভিন্ন সেগমেন্ট, যেমন ধরুন রেলওয়ে সেগমেন্টের জন্য এবং অন্যান্য আরও সেগমেন্টের জন্য কিন্তু তারা ব্যাটারি বানায়। এবার যদি বলি কোম্পানির পারফরমেন্স কেমন এসছে, কোম্পানির পারফরমেন্স কিন্তু ফুল ইয়ারে মাত্র 4% রেভিনিউ গ্রোথ এসছে। সুতরাং একদমই পারফরমেন্স ভালো আসেনি। যদি আপনি ইয়ার অন ইয়ার দেখেন, সেখানে কিন্তু 9% গ্রোথ এসছে। এবার আমার প্রশ্ন হলো, এই পারফরমেন্স কেন খারাপ হলো? যদি আপনি দেখেন, সেটা হচ্ছে তাদের যে ডোমেস্টিক বিজনেস, মানে তাদের দুটো ব্যবসা আছে, একটা হচ্ছে ইন্ডিয়াতে এবং একটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে। ডোমেস্টিক বিজনেস যে সেগমেন্ট রয়েছে, ডোমেস্টিক বিজনেস থেকে তাদের কিন্তু রেভিনিউ গ্রোথ এসছে। ডোমেস্টিক বিজনেস 12.5% গ্রো করেছে, মানে ডোমেস্টিক রেভিনিউ তাদের 12.5% গ্রো করেছে। এবং 92%, মানে ডোমেস্টিক বিজনেসের 92%-এর গ্রোথ কিন্তু 16%, মানে মেজর মানে বেশ কিছু ডোমেস্টিক বিজনেস আছে সেখানে কিন্তু নর্মাল ডোমেস্টিক বিজনেসের ওভারঅল গ্রোথের থেকে কিন্তু বেশি গ্রোথ এসছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডোমেস্টিক বিজনেস তাদের গ্রো করেছে, কিন্তু সমস্যা হচ্ছে এক্সপোর্ট বিজনেসে, কারণ এই যে মিডল ইস্টের যুদ্ধের জন্য তাদের এক্সপোর্ট বিজনেস কিন্তু এফেক্টেড হয়েছে। তো টোটাল 92% রেভিনিউ তাদের আসে হচ্ছে ডোমেস্টিক বিজনেস থেকে এবং 8% রেভিনিউ তাদের আসে কিন্তু এক্সপোর্ট বিজনেস থেকে। এবার আমরা যদি চলে যাই যে এই ডোমেস্টিক বিজনেসের যে গ্রোথটা সেটা কোন সেগমেন্ট থেকে এসছে, সেটা এসছে আপনার 2 হুইলার এবং 3 হুইলার সেগমেন্ট থেকে। কারণ আমরা জানি এই যে জিএসটি রিডাকশনের জন্য বা জিএসটি কাটের জন্য গাড়ির দাম কিন্তু কমে গেছে। সুতরাং কিন্তু এই অটোমোটিভ সেগমেন্ট থেকে কিন্তু তাদের হিউজ ব্যাটারির ডিমান্ড এসছে। তো গ্রোথ কোথা থেকে এসছে? 2 হুইলার এবং 4 হুইলার সেগমেন্ট, এই সেগমেন্ট থেকে। এবং ওভারঅল যদি আমি দেখি, মানে ওভারঅল যে অটো সেগমেন্টের যে রেভিনিউ, সেটা গ্রোথ এসছে কিন্তু 25%। এবং তার সাথে সাথে এই মানে গ্রোথটা কোথা থেকে এসছে? এক তো হচ্ছে বিভিন্ন যারা মানে গাড়ি বানায়, মানে কার মেকার বা 2 হুইলার মেকার, তারা হচ্ছে এর ক্লায়েন্ট। সেখান থেকেও যেরকম ডিমান্ড আছে, তেমনি আফটার মার্কেট ডিমান্ড আছে। আফটার মার্কেট ডিমান্ড মানে হচ্ছে যখনই দেখবেন কোনো গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যায়, তখন সেই গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো ব্যাটারি যখন চেঞ্জ করতে হয়, তার জন্য কিন্তু মানে ব্যাটারিকে কিন্তু মানে রিপ্লেসমেন্ট করতে হয়। তো সেই রিপ্লেসমেন্টেরও কিন্তু ডিমান্ড রয়েছে। তো এই দুটো সেগমেন্টেই কিন্তু পুরো অটোমোবাইল সেগমেন্টের কিন্তু গ্রোথ এসছে। এবার যদি আমি অন্যান্য সেগমেন্টগুলো নিয়ে বলি, তাদের একটা সোলার সেগমেন্ট আছে। তো সোলার সেগমেন্টে মোটামুটি ডাবল ডিজিট কোম্পানির গ্রোথ এসছে। মানে এরপরে আছে হচ্ছে আপনার হোম ইউপিএস সেগমেন্ট, মানে আপনি বাড়িতে যে ইনভার্টার ইউজ করি, তো ইনভার্টারে যে ব্যাটারি ইউজ হয়, তো সেই ব্যাটারি সেগমেন্টের কিন্তু দারুণ পারফরমেন্স হয়েছে। তার কারণ হচ্ছে এই মানে যখন মানে গরম পড়ে, তো এই কোয়ার্টারে মোটামুটি মার্চ মাস থেকে কিন্তু গরম পড়ে গেছিলো। তো যখনই গরম পড়ে তখন কিন্তু লোডশেডিং বেশি হয়, সেই জন্য কিন্তু ইনভার্টার সেগমেন্টেরও কিন্তু ভালো গ্রোথ এসছে। রেলওয়ে সেগমেন্টে কিন্তু তাদের ভালো গ্রোথ এসছে, এবং রেলওয়ে সেগমেন্ট মানে পুরো যে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রা সেগমেন্ট আছে, সেখান থেকে কিন্তু ডাবল ডিজিট তাদের গ্রোথ এসছে। কিন্তু যে সেগমেন্টটা হচ্ছে তাদের সব থেকে মানে অটোমোবাইলের পরে সব থেকে বড় সেগমেন্ট হচ্ছে তাদের টেলিকম সেগমেন্ট, এবং এই সেগমেন্ট কিন্তু লস মেকিং। এই জন্যই আমরা দেখছি যে কোম্পানির কিন্তু ওভারঅল রেভিনিউতে গ্রোথ আসছে না, কারণ টেলিকম সেগমেন্ট থেকে তাদের কিন্তু আগে একটা ভালো ব্যবসা আসতো। এবার এই টেলিকম সেগমেন্টটা হয়েছে কি, তারা এই কোম্পানি যে মেইন যে ব্যাটারি বানায়, সেটা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি। কিন্তু তাদের যারা ক্লায়েন্ট রয়েছে, মানে টেলিকম সেগমেন্টের যে সমস্ত ক্লায়েন্টকে তারা মানে ব্যাটারি সরবরাহ করে, তারা কিন্তু এই যে লেড অ্যাসিড ব্যাটারি কেমিস্ট্রি থেকে, মানে লেড অ্যাসিড যে ব্যাটারি হয়, সেই লেড অ্যাসিড থেকে তারা কিন্তু শিফট করে গেছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। তো যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারিতে শিফট করে গেছে, সেই জন্য কিন্তু এই সেগমেন্টেতে কিন্তু তাদের নতুন করে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির অর্ডার আসছে না। তো কোম্পানিকে অবভিয়াসলি লিথিয়াম আয়ন ব্যাটারিতে মানে যেতে হবে, এবং কোম্পানি কিন্তু তার জন্যই কিন্তু যাবতীয় কাজ করে যাচ্ছে, যেগুলো আমরা এখনই মানে একটু বাদেই কিন্তু শেয়ার করবো। তো এই হচ্ছে মোদ্দা ব্যাপার। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, তাদের কিন্তু কিছু কিছু সেগমেন্টে কিন্তু গ্রোথ এসছে, মানে অটোমোবাইল হচ্ছে তার মধ্যে মেন সেগমেন্ট, অন্যান্য সেগমেন্টেও গ্রোথ এসছে, কিন্তু ওভারঅল রেভিনিউ গ্রোথ কিন্তু তাদের ড্র্যাক করছে কিন্তু এই টেলিকম সেগমেন্ট। এবং তার সঙ্গে আমরা দেখলাম এক্সপোর্ট সেগমেন্ট যেটা, সেটা কিন্তু ভালো করেনি। রেভিনিউ গ্রোথ কিন্তু কোম্পানির কিন্তু একদম কম আসলেও কিন্তু যদি আমরা মার্জিন দেখি, মার্জিন কিন্তু কোম্পানির 10%, মানে ডাবল ডিজিট মার্জিন রয়েছে, এবং কোম্পানি কিন্তু মার্জিনটাকে মেনটেন করতে পেরেছে। এবার আপনি যদি দেখেন কোম্পানির এই যে ব্যাটারির যে মেন কেমিক্যাল, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার সালফিউরিক অ্যাসিডের গত বছরে যে দাম ছিল, গত বছর সালফিউরিক অ্যাসিড ছিল 15 টাকা, 1 কেজির দাম ছিল 15 টাকা। এই বছর কিন্তু সেটা বেড়ে কিন্তু প্রায় 5 গুণ হয়ে গেছে, মানে আপনার প্রায় 74-75 টাকা 1 কিলো সালফিউরিক অ্যাসিডের কিন্তু দাম হয়ে গেছে। তো র ম্যাটেরিয়াল কিন্তু এটা, মানে এটা কিন্তু ব্যাটারির মানে যে কেমিক্যাল, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়ালের প্রাইস এখানে বেড়ে গেছে। এছাড়াও ব্যাটারিতে আরও বিভিন্ন ধরনের আপনার র ম্যাটেরিয়াল ইউজ হয়, যেমন ধরুন প্লাস্টিক,
ক্রুড অয়েলের দাম বাড়লে কিন্তু প্লাস্টিকের দাম বেড়ে যায়। তাছাড়া কিন্তু অ্যান্টিমনি বলে একটা আছে, মানে কেমিক্যাল আছে, তো অ্যান্টিমনিরও কিন্তু দাম বেড়ে গেছে। তো ওভারঅল কিন্তু র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। এবার র মেটেরিয়ালের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু তাদের মার্জিন কমে যাওয়ার কথা, কিন্তু কোম্পানি কি করে এই মার্জিনটাকে প্রোটেক্ট করতে পারলো, এটাই হচ্ছে সব থেকে বড় মানে কোশ্চেন। তো কোম্পানি কি করেছে, কোম্পানি কিন্তু এই যে র মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার জন্য তারা কিন্তু ব্যাটারির দাম বাড়িয়ে দিয়েছে। মানে জানুয়ারি এবং মার্চ মাসে, জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে কিন্তু তারা তাদের 5 থেকে 6% কিন্তু ব্যাটারির দাম বাড়িয়েছে। এবং এই এপ্রিলের মানে যে গত মাসের মানে এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু 3% কিন্তু ব্যাটারির দাম কিন্তু তারা বাড়িয়েছে। তো এই যে ওভারঅল মানে তারা মার্জিনটাকে প্রোটেক্ট করতে পেরেছে, কারণ হচ্ছে র মেটেরিয়ালের যে দাম বেড়ে গেছে তার জন্য কিন্তু তারা প্রোডাক্টের দাম কিন্তু মানে তারা যে ব্যাটারি বিক্রি করে সেই ব্যাটারির দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবার যদি আমি দেখি যে মানে কোম্পানির যেখানে এখানে মানে যে লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা নিয়ে সব থেকে বেশি মার্কেটে কথা হয়, আজকে দেখবেন স্টকটা সেভাবে কিন্তু রিয়াক্ট করেনি। যদি আপনি দেখেন, এক তো হচ্ছে রেভিনিউ গ্রোথ প্রচণ্ড কম এসছে, সেটা তো একটা কারণ যে কোম্পানির যে টপ লাইন সেখানে কিন্তু কিন্তু মানে কোনো গ্রোথই নেই, মানে 4% রেভিনিউ গ্রোথ করেছে কোম্পানি, যেটা নিয়ে মানে যেটা হচ্ছে মেজর গ্রোথ ড্রাইভার। মানে আগামী দিনে কোম্পানিকে যদি চলতে হয় তাহলে যেখান থেকে তাকে ব্যবসা করতে হবে সেই সেগমেন্টের কি ডেভেলপমেন্ট হচ্ছে। তো কোম্পানি কিন্তু একটা তাদের সাবসিডিয়ারি আছে, সেটার নাম হচ্ছে এক্সাইড এনার্জি সলিউশন লিমিটেড। তো মোটামুটি 2022 সাল নাগাদ কোম্পানি প্ল্যান করেছিল যে তারা এই যে লিথিয়াম আয়ন ব্যাটারির একটা ফ্যাসিলিটি তৈরি করবে। তো তাদের ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে 12 গিগাওয়াটের একটা লিথিয়াম আয়ন মানে ব্যাটারি প্ল্যান্ট তারা তৈরি করবে, এবং এইটা মোটামুটি তৈরি করতে তাদের 5-6 বছর লেগে যাবে। 28 সালের মধ্যে কিন্তু প্ল্যান্ট চলে আসার কথা। এবার হয়েছে কি, এই প্ল্যান্টটা অ্যাকচুয়ালি দুটো ফেজে তৈরি হওয়ার কথা। ফার্স্ট ফেজে আসবে হচ্ছে 6 গিগাওয়াট, আর সেকেন্ড ফেজে আসবে হচ্ছে 6 গিগাওয়াট। এবার এই 6 গিগাওয়াট যে মানে মানে আসার কথা ছিল ফার্স্ট ফেজের যে প্ল্যান্ট, সেটা কিন্তু রেডি হয়ে যাওয়ার কথা ছিল এই 26 সালের শেষের মধ্যে। এবং কোম্পানির ম্যানেজমেন্ট এর আগে বলেও ছিল যে 26 সালের শেষের মধ্যে তাদের এই ফেজ 1 যে প্ল্যান্ট সেটা লাইভ হয়ে যাবে, এবং এই প্রথম 1 বছর মানে ফার্স্ট 1 ইয়ার অফ অপারেশন, মানে প্রথম 1 বছরের মধ্যে কিন্তু 60-70% কিন্তু ওই প্ল্যান্টের ইউটিলাইজেশন মানে 60-70% প্ল্যান্ট কিন্তু ইউটিলাইজেশন লেভেলে চলে যাবে। কিন্তু যেটা মানে দুঃখের বিষয় সেটা হচ্ছে সেই প্ল্যান্ট কিন্তু এখনো লাইভ হয়নি। মানে আজকের যে কল হয়েছে সেটা নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কোনো আপডেট দেয়নি যে প্ল্যান্ট লাইভ হয়েছে, যে কারণে কিন্তু মার্কেট কিন্তু নেগেটিভ রিয়াকশন দিয়েছে। কোম্পানি কিন্তু যদি আপনি দেখেন মোটামুটি গত 4-5 বছর ধরে মানে 22 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত 4,825 কোটি টাকা কিন্তু এই যে প্রজেক্ট, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্ট তারা বসাচ্ছে এর জন্য কিন্তু তারা খরচা করছে। খরচা এখনো পর্যন্ত 4,825 কোটি টাকা কিন্তু তারা খরচা করে ফেলেছে। এবং যদি আপনি গত বছরের এক্সপেক্টে মানে পুরো 26 সালে দেখেন, গোটা 26 সালে কিন্তু তারা মানে 1,000 মানে গোটা মানে লাস্ট ইয়ার মানে FY যে 26 সেখানে কিন্তু তারা 1500 কোটি টাকা খরচা করেছে, এবং FY 27-এ তারা বলছে কিন্তু নেক্সট ফিসকালে 1700 কোটি টাকা তারা খরচা করবে। তো কোম্পানি কিন্তু খরচা কিন্তু এই সেগমেন্টে হিউজ করেছে, এবং সব থেকে যেটা মানে ইম্পর্টেন্ট বিষয়, খরচা কিন্তু তারা করেছে নিজেদের ইন্টারনাল অ্যাপ্রুভাল থেকে, মানে তাদের রিজার্ভের পয়সা দিয়ে। এর জন্য কিন্তু তারা বাইরে থেকে যে প্রচুর ডেট রেজ করেছে এমন নয়। অর্থাৎ কোম্পানি কিন্তু এখানে যে খরচাটা করেছে সেটা নিজের মানে রিজার্ভ থেকে করছে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি কিনা এই যে প্ল্যানটা সেটা কিন্তু টাইমলি লাইভ হয়নি। এই যে মানে 6 গিগাওয়াটের যে প্ল্যান্টের আসার কথা সেখানে কিন্তু 3 গিগাওয়াট যে প্ল্যান্ট সেখানে তারা নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট মানে NMC ব্যাটারি কিন্তু তারা ওখানে বানাবে, যেখানে মানে মেন র ম্যাটেরিয়াল হবে হচ্ছে ওই ব্যাটারি র ম্যাটেরিয়াল হবে নিকেল কোবাল্ট এবং ম্যাঙ্গানিজ। এই যে ব্যাটারি, এই ব্যাটারি জেনারেলি আপনার ওই যে 2 হুইলার গাড়ি দেখেছেন ইভি, মানে 2 হুইলার যে ইলেকট্রিক ভেহিকেল, তো সেখানে ইউজ হয়। আর আরেক ধরনের ব্যাটারি তারা মানে বাকি, এটা গেল 3 গিগাওয়াট, আর বাকি যে 3 গিগাওয়াট ফ্যাসিলিটি, সেই 3 গিগাওয়াট ফ্যাসিলিটি জেনারেলি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বানাবে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক 3 হুইলার, মানে ধরুন টোটো, এছাড়া ধরুন এই যে ডেটা সেন্টারে যে ইউপিএস লাগে মানে পাওয়ার ব্যাকআপ সিস্টেম আছে সেটা, রিনিউয়েবল এই যে সৌরশক্তি মানে সোলার এনার্জিকে কনজার্ভ করবার জন্য যে ব্যাটারি লাগে সেই ব্যাটারি, সেটা কিন্তু পুরোপুরি এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হয়। তো বেসিক্যালি এই দুটো সেগমেন্টে কিন্তু তাদের এই প্ল্যানটা চলে আসার কথা ছিল, যেটা কিন্তু এখনো আসেনি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আমাদেরকে কিন্তু আরো ওয়েট করতে হবে যে কবে সেই প্ল্যানটা কিন্তু লাইভ হয়। তো এটা গেল। তো কোম্পানির যদি আমরা ওভারঅল মানে কোম্পানির ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল যে তারা লিথিয়াম আয়ন যে ব্যাটারি সেগমেন্ট সেখান থেকে 15-20% কিন্তু তাদের রেভিনিউ গ্রোথ আসবে, কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। কারণ এখনো অবধি যে প্ল্যানটা ফার্স্ট ফেজের যে প্ল্যান সেটা কিন্তু এলো না, এবং ফার্স্ট ফেজের প্ল্যান যেহেতু এখানে এলো না, সুতরাং এই যে 15-20%-এর গাইডেন্স দিচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে মানে আগামী 1 বছরের মধ্যে কিন্তু হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা নেই।
এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তারা যে গাইডেন্স দিয়েছে মানে আগামী কিছু দিনের জন্য, মানে এই যে তাদের যে টেলিকম সেগমেন্ট যেখানে আমরা শুনতে পাচ্ছি না পুরো লিথিয়াম আয়ন ব্যাটারিতে শিফট করে গেছে, তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি যদি তারা না আনতে পারে তাহলে কিন্তু তাদের এই টেলিকম সেগমেন্টও সাপ্লাই দিতে পারবে না। সুতরাং এখানে কিন্তু কোম্পানি কিন্তু ভীষণ ল্যাগ করছে। তো এটা কিন্তু একটা ক্লোজ মানে মনিটর করার জায়গা। তো এখান থেকেই কিন্তু আগামী দিনের কোম্পানির কিন্তু যাবতীয় গ্রোথ আসবে। কিন্তু যদি আমি নিয়ার টার্ম ফিউচার দেখি, নিয়ার টার্ম গ্রোথ কিন্তু আপনার আসবে ওই যে ট্র্যাডিশনাল যে তারা লেড অ্যাসিড ব্যাটারি ম্যানুফ্যাকচার করে ওখান থেকেই। তো লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে একটা গাইডেন্স তারা শেয়ার করেছে এখানে। তো তাদের গাইডেন্স হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে যে নিয়ার টু মিডিয়াম টার্মে তারা গাইডেন্স দিয়েছে 11%। আর যদি আপনি দেখেন যে মোটামুটি মানে লং টার্ম তাদের গাইডেন্স হচ্ছে হাই সিঙ্গেল ডিজিট। তো যদি আপনি বলেন যে গাইডেন্স কিন্তু কোনো আহামরি গাইডেন্স না, হাই সিঙ্গেল ডিজিট গাইডেন্স তারা দিয়েছে, যেটা হচ্ছে আপনার আর তার সঙ্গে যদি আমরা দেখি নিয়ার টার্মে গাইডেন্স 11%, তো মাঝারি লেভেলের গাইডেন্স বলা যায়। একটা জিনিস যেটা কতগুলো মানে এখানে কোম্পানির ম্যানেজমেন্ট যেটা আউটলুক শেয়ার করেছে তার মধ্যে আমরা দেখবো সেটা হচ্ছে কোম্পানির এই যে মার্জিন, কোম্পানি এ তো 10% মার্জিন করছে। এবার কথা হচ্ছে র ম্যাটেরিয়ালের মানে প্রাইস যেটা মানে মানে বেড়ে গেছিলো তার জন্য কিন্তু তারা অলরেডি কিন্তু প্রাইস কিন্তু তারা ব্যাটারির বাড়িয়ে দিয়েছে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, এই কোয়ার্টারের মধ্যে কিন্তু তারা কিন্তু এই মানে কিন্তু প্রাইসগুলো জেনারেলি বাড়িয়েছে। সুতরাং এখানে মার্জিনের ইম্প্যাক্ট হতে মানে আমি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে আগামী কোয়ার্টারে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট মানে কোম্পানির মার্জিন কিন্তু এখান থেকে বাড়বে, মানে এখন যে মার্জিন আছে সেখান থেকে মার্জিন বাড়বে। তবে এখানে কোশ্চেনটা হচ্ছে যদি কিনা র ম্যাটেরিয়ালের দাম ফার্দার না বাড়ে, কারণ র ম্যাটেরিয়ালের দাম যদি ফার্দার বেড়ে যায় তাহলে কিন্তু এই মার্জিন কিন্তু তারা ধরে রাখতে পারবে না, মার্জিন সেখান থেকে পড়ে যাবে এবং কিন্তু তাদেরকে সেই কস্ট কন্ট্রোল করতে হবে প্রচুর মার্জিনটাকে ধরে রাখার জন্য। কিন্তু জেনারেলি যদি কিনা এই মানে মানে আর যদি এখান থেকে র ম্যাটেরিয়ালের দাম যদি না বাড়ে তাহলে কিন্তু এখান থেকে তাদের মার্জিন বাড়ার কথা। কারণ কি, যখনই কোনো কোম্পানি মানে বেসিক্যালি হয় কি র মেটেরিয়ালের দাম বেড়ে যায় সাথে সাথে তো তার যারা ক্লায়েন্ট আছে মানে যারা তার থেকে এই মানে ব্যাটারি নেয় সেই ক্লায়েন্টকে তো সঙ্গে সঙ্গে তারা দাম বাড়িয়ে দিতে পারে না ব্যাটারি। সো ক্লায়েন্টের সঙ্গে তাদের নতুন করে কন্ট্রাক্ট সাইন করতে হয়, নতুন করে কন্ট্রাক্ট নেগোসিয়েশন করতে হয়, সেই নেগোসিয়েশনের সময় কিন্তু তারা প্রাইস বাড়াতে পারে। তো এখন কথা হচ্ছে সেটা হতে কিন্তু মোটামুটি একটা কোয়ার্টার টাইম লেগে যায়। তো নেক্সট কোয়ার্টারে আমাদের দেখতে হবে এখান থেকে যে কোম্পানির মার্জিন বাড়াতে পারছে কিনা। কিন্তু ওভারঅল যদি আমি ডিসকাশন করি এই মুহূর্তে নিয়ার টার্মে যদি আমি দেখি তাহলে কিন্তু তাদের যা গ্রোথ আসবে ওই লিথিয়াম এই লেড অ্যাসিড ব্যাটারি যেটা খুব ট্র্যাডিশনাল যে নর্মাল যে ব্যাটারি সেগমেন্ট সেখান থেকেই। তো লিথিয়াম আয়ন কিন্তু তাদের লং টার্ম অপরচুনিটি আজ হোক কাল হোক তো অবশ্যই লিথিয়াম আয়ন যে ফ্যাসিলিটি তাদের চলে আসবে এবং যখন সেটা চলে আসবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো এই স্টক কিন্তু রিরেট করেছে। স্টক এখন যে পজিশনে আছে সেখান থেকে দেখবেন কিন্তু সেটা কিন্তু আপওয়ার্ড ট্র্যাজেক্টরির দিকে শুরু করে যেতে মানে আপওয়ার্ড ট্র্যাজেক্টরির দিকে যেতে চলেছে। তো ওভারঅল যদি আপনি কোম্পানির অ্যানালিসিস বলি তো কোম্পানির এই মুহূর্তে কিন্তু গ্রোথ কিন্তু খুব মিডিওকার, কিন্তু কোম্পানির মাথায় রাখতে হবে কোম্পানি কিন্তু লং টার্ম গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং সেটা কিন্তু এই সেগমেন্ট যেটাকে আপনাদের ক্লোজ ট্র্যাক করতে হবে। কোম্পানির ওভারঅল ব্যালেন্স শিট কিন্তু ঠিক আছে এবং এটা কিন্তু একটা বিশাল বড় কোম্পানি এই মুহূর্তে। তো সেই কোম্পানি যদি মোটামুটি ডাবল ডিজিট গ্রোথ যদি করতে পারে তাহলে কিন্তু সেখানে রিরেট হবে। কিন্তু কথা হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু বহুদিন থেকেই বলে আসছে, পজিটিভ গাইডেন্স দিচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু তারা মানে টাইমলি কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে পারছে না, যেটা হচ্ছে সব থেকে বড় রিস্ক এখানে। তো ওভারঅল এই হচ্ছে ডিসকাশন। তো আমার মতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোম্পানির প্রসপেক্ট আছে, কিন্তু এটা একটা মিডিওকার বেট, কিন্তু আমাদেরকে ট্র্যাক করতে হবে। তো আশা করি যদি আপনার ডিসকাশনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আপাতত এখানেই শেষ করছি, ভালো থাকবেন।